সেই পা দুটো আস্তে আস্তে দাদার দিকে ঘুরছে। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আসলে আমার এই কদিন একটু ভিডিও আপলোড করতে লেট হচ্ছে, এক সপ্তাহ অন্তর অন্তর হয়ে যাচ্ছে। আসলে আমার আর একটা চ্যানেল খুলেছি, শ্বেতা কোলে ভ্লগস, যেখানে আমি আমার নানান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বাজানোর ভিডিও আপলোড করছি এবং আরও নানা ধরনের ভ্লগিং ভিডিও, আনবক্সিং ভিডিও আপলোড করছি। তোমরা আমার ওই চ্যানেলটা ফলো করতে পারো, দেখতে পারো, আশা করি ভালো লাগবে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যারা অলরেডি দেখে নিয়েছো এই চ্যানেলটা, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও দেখোনি, প্লিজ গিয়ে দেখে নিও। আমি তোমাদের আগের দিন যে ঘটনাটা শুনিয়েছিলাম সেখানে বলেছিলাম আমার বন্ধুর দাদার সাথে কলকাতারই এক আইটি কোম্পানিতে নাইট শিফট করার সময় যে ভয়ঙ্কর ভুতুড়ে ঘটনা ঘটেছিল সেই ঘটনার কথা। তোমরা যারা শুনেছিলে অনেকেই ফিডব্যাক দিয়েছো, অনেক ধন্যবাদ। আর যারা শোনোনি, নিচে ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে শুনে নিতে পারো। আর আমি এটাও বলেছিলাম সেই বন্ধুর দাদার যে সিনিয়র দাদার আন্ডারে কাজ করত, তার সাথে যে হাড় হিম করা ঘটনা ওই অফিসেই ঘটেছিল সেটাও শেয়ার করব। আজ সেই ঘটনাই আমি তোমাদের শোনাচ্ছি। জানি অনেকেই নাইট শিফট করো, অনেকেই অনেক কিছু অভিজ্ঞতা করেছো, আবার অনেকে করোনি। দেখো, আমি তো বিশ্বাস করি এইগুলো ঘটতেই পারে, এবার যে যার বিশ্বাসের ওপর। আর যারা এইসব বিশ্বাস করো তাদের বেশ ভয়ই লাগবে। আর তোমরা কারা কারা কি অনুভব করেছো আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। আর যারা যারা তোমরা নাইট শিফট করো, আজকের এই ঘটনাটা শুনে তোমাদের অফিসে এরপর নাইট শিফট করতে একটু অসুবিধা হবেই। আমাকে বন্ধুটি ঠিক যেভাবে বলেছে আমি সেইভাবেই ওর ভাষাতেই বলছি, কেমন? চলো তাহলে শুরু করা যাক। বন্ধুটি বলতে শুরু করলো, আমার দাদার এই ঘটনাটার পরের দিনই আবার নাইট শিফট ছিল। আর সেদিন কথা মতো সিনিয়র দাদাও এসেছিল নাইট শিফটে। তোমরা যারা আগের ঘটনাটা শোনোনি, প্লিজ শুনে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি কোন দিনের কথা বলছি এবং সিনিয়র দাদার সাথে কি সম্পর্ক তার। সেদিন সিনিয়র দাদা না গেলে হয়তো আমার দাদা অফিস যাওয়ার সাহসই পেত না। যাই হোক, সেই রাতে অফিস ঢুকেই দেখলো যে সিনিয়র দাদা অলরেডি সেই অফিসের রুমে বসে আছে আর বাকি রুমটা পুরো ফাঁকা। রুমে ঢুকতেই দাদা থমকে দাঁড়িয়ে গেল। ওর আগের দিনের সব কথা মনে পড়ে গেল আর ভয়েতে শিউরে উঠল। সে দরজার সামনে দাঁড়িয়েই মনে মনে ভাবতে লাগলো, আজও যদি আবার সেই ডাক, সেই আওয়াজ। কিন্তু তার ভাবনাতে ব্যাঘাত ঘটালো সিনিয়র দাদা। সিনিয়র দাদাটি পিছন থেকে তার কাঁধে হাত রাখতেই দাদা চমকে উঠল। আরে আরে, আমি ভয় পেলি নাকি? দরজার সামনেই দাঁড়িয়ে থাকবে নাকি? আয়, এসে বস। দাদা একটু থতমত খেয়ে তাড়াতাড়ি করে তার নিজের সিটে চলে গেল। সিনিয়র দাদাও তার ল্যাপটপটা নিয়ে গিয়ে দাদার পাশেই বসলো। সিনিয়র দাদা কিছু বলার আগেই দাদা খুব উত্তেজিত হয়ে তাকে জিজ্ঞেস করলো, এসব কি হলো গতকাল? আমি বিশ্বাস করতে না চাইলেও কিন্তু যেটা আমার নিজের কানে শুনলাম, নিজের চোখে দেখলাম, সেটা অবিশ্বাস কি করে করি দাদা? এরকম ভয়ানক অভিজ্ঞতা হবে আমি সত্যি বুঝতেই পারিনি। তুমি যা জানো আমাকে প্লিজ বলো। তোমার সাথে যা যা ঘটেছে বা এই অফিসে বাকি এমপ্লয়ীদের সাথে যা ঘটেছে আমি সবটা জানতে চাই। তোমরা এত কিছুর পরেও এখানে নাইট শিফট কি করে করো? ভয় বা অস্বস্তি হয় না? রাতে কি হয়? এর পিছনে কি রহস্য আছে? সবটা আমাকে বলো আজ। আমার দাদা থামতেই সিনিয়র দাদা বলা শুরু করলো তার সাথে এই অফিসেই নাইট শিফটে ঘটা সেই হাড় হিম করা ঘটনাটা। সিনিয়র দাদা যখন অফিস জয়েন করেছিল, তারপর প্রবেশন পিরিয়ডের পর মাঝে মাঝেই নাইট শিফট পড়া শুরু হলো।
সিনিয়র দাদা অনেকের মুখেই শুনেছিল যে মাঝে মধ্যেই এরকম হয়ে থাকে রাতে, তবে ভয় পাওয়ার কারণ নেই। অনেকেই থাকে অফিসে আর কোনোদিনই কারোর কোনো ক্ষতি হয়নি আজ অবধি। সিনিয়র দাদাও প্রথম দিকে ওইসব নিয়ে অত ভাবিনি। প্রথম কিছু নাইট শিফটে তার সেরকম কিছু ফিলও হয়নি। তা প্রায় 1 বছর কোম্পানিতে হয়ে গেছে তখন সিনিয়র দাদার আবার নাইট শিফট পড়েছে তার। কিন্তু এখন আর সে ওইসব নিয়ে ভাবেও না। এতদিন হয়ে গেছে কিছু হয়নি, তাই সেই সব ভাবনাও আর আসে না তার। সেই রাতেও রোজের মতোই সিনিয়র দাদা অফিস গেল, কিন্তু সে ভাবতেও পারেনি তার সাথে সেদিন ঠিক কী ঘটতে চলেছে। আচ্ছা, তোমাদের আমি অফিসের বর্ণনাটা দিয়ে নিই। আগের ভিডিও যারা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তাদের জন্য বলে রাখি। পাশাপাশি দুটো বড় রুম, একসাথে কানেক্টিং কাঁচের দরজা, মানে পুলপুস যে দরজাগুলো হয় না সেগুলোই। পিছনেও একটা রুম আছে যেখানে 5-6 জন ছিল, কিন্তু দাদার রুমে দাদা একাই। দাদার রুম থেকে বেরিয়ে করিডর দিয়ে গিয়ে ডান দিকেই ম্যানেজারের কেবিন, আর করিডর দিয়ে আরও সোজা চলে গেলে ডান হাতে পড়ে লাঞ্চ রুম, যেখানে বসে খাওয়া দাওয়া যায় বা কফি চা মেশিন এইসব আছে ইত্যাদি। আর একদম শেষ প্রান্তে ওদের ওয়াশরুম, আর তার ঠিক পাশেই একটা স্মোকিং জোনও আছে। যাই হোক, দাদা তো এক মনে কাজ করছে। হঠাৎ মনে হলো সামনের দরজাতে কেউ যেন নক করলো। মানে একটা দরজা দাদার পিছনে, যেটা দিয়ে আরেকটা রুমে ঢোকা যায়, আর যে মেন দরজাটা সামনে দিয়ে বাইরে বেরিয়ে করিডোরে বেরোনো যায়, সেই দরজাতেই সম্ভবত টোকার শব্দটা হলো। দাদা এক মনে কাজ করছিল। হঠাৎ নকটা শুনে একটু চমকে উঠল। দাদা দরজার দিকেই তাকিয়ে রইল, কিন্তু কাউকেই দেখতে পেল না। কাঁচের দরজার বাইরে কেউ দাঁড়ালে বা এলে তো একটু আবছা বোঝা যাবে, কিন্তু সেরকম কিছু বুঝতে পারল না সে। ভাবলো ভুল শুনেছে হয়তো, কিন্তু পরক্ষণেই আবার সেই টোকা। এবার দাদা স্পষ্ট শুনেছে টোকার শব্দটা। দাদা এবার উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কে কে বাইরে? কাম ইন প্লিজ। ব্যাস, এখানেই দাদা সব থেকে বড় ভুলটা করে ফেলল। দাদা সাড়া দিল এবং ভিতরে ডাকলো, কিন্তু অদ্ভুতভাবে কেউই ঢুকলো না। দরজাটা বন্ধই রইল। দাদা অবশ্য অত গুরুত্ব না দিয়ে ভাবল যে হয়তো ভুল শুনেছে। বেশ কিছুক্ষণ কাজ করার পর সিনিয়র দাদার কেমন যেন একটু অস্বস্তি হলো। সে ভাবল যে একটু চা খেয়ে আসলে হয়তো একটু এনার্জি আসবে। ঘুম ঘুম লাগছে বলেই এরকম হচ্ছে। এই ভেবে সবে উঠতেই যাবে, দাদার ফোনটা বাজলো। কাজেরই একটা কল ছিল, আর্জেন্ট, তাই ধরে নিল। তারপর ফোনে কাজের ব্যাপারেই কথা হচ্ছিল, কিছু নোট ডাউনও করছিল। তখন হঠাৎই ফোনে কথা বলতে বলতেই সে শুনতে পেল কেউ যেন তার পিছনে এসে বসলো। মানে কারোর পায়ের শব্দ পেল যে ওই রুমে ঢুকলো। তারপর সিট টেনে বসলে যেমন আওয়াজ হয় সেরকমও আওয়াজ হলো। সে ভাবলো পিছনে যে কানেক্টিং রুম আছে সেখান থেকেই কেউ এলো, হয়তো বসলো, অত গুরুত্ব দেয়নি। আর এমনিতেও সে ফোনে কাজের ব্যাপারে কথা বলতে বলতে ঘুরেও দেখেনি আর কে এলো না এলো। তার কিছু মুহূর্ত পরেই নোট ডাউন করার জন্য যে পেনটা রাখা ছিল ওইটা হঠাৎ হাত লেগে নিচে পড়ে গেল। দাদা ফোনে কথা বলতে বলতেই নিচু হয়ে ঝুঁকে পেনটা হাতড়াতে লাগলো মেঝেতে, কিন্তু তার হাতে ঠেকছিলই না পেনটা। তারপর বাধ্য হয়ে সে নিচু হয়ে মাথাটা ঝুঁকিয়ে এদিক ওদিক খোঁজার চেষ্টা করছিল পেনটা। তখন দাদা নিচু হয়েই পেনটা খুঁজতে গিয়ে পিছন দিকটা ঘুরতেই দেখতে পেল পিছনে তার থেকে 3টে সিট দূরেই কেউ একজন বসে আছে। মানে কারোর পা দেখতে পেল সে। দেখে মনে হলো কেউ একজন ছেলে বসে আছে। তারপর পেনটা মেঝে থেকে তুলে আবার কথা বলতে বলতে নোট ডাউন করতে লাগলো। দাদা ওদিকে অত মনই দেয়নি যে ঘুরে দেখবে কে এলো, ওইটা কে বসে আছে।
সে তখন কাজের কথা বলতেই ব্যস্ত। কিন্তু এর মধ্যে দাদা আর কোনো পায়ের শব্দ বা চেয়ারের শব্দ কিছুই পায়নি বেশ কিছুক্ষণ ধরে। তাহলে যে এসে বসলো সে কি করছে? কিছু করলে তো কোনো রকম শব্দ শুনতে পেতই। তাহলে ওই ছেলেটা যার পা সিনিয়র দাদা দেখতে পেল, সে কি করতে ওই ঘরে ঢুকেছে? যদি কম্পিউটার বা ল্যাপটপে কোনো কাজই করে তাহলে সেটার আওয়াজ তো আসবেই, টাইপিংয়ের আওয়াজ হবে, এত চুপচাপ নিস্তব্ধ তো থাকবে না। দাদার একটু কৌতূহল হলো, ভাবলো ঘুরে দেখবে যে কে এসে বসেছে ওইটা, আর সে করছেটাই বা কি। এই ভেবে দাদা ফোন কানে দিয়েই পিছন ঘুরতেই খানিক চমকে উঠল। এ কি করে সম্ভব? কোথায় গেল ছেলেটা? এক্ষুনি তো পেন তুলতে গিয়ে তার পা দেখতে পেল পিছনেই বসেছিল, তবে এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? যদি উঠে যেত তাহলে একটু তো কিছু আওয়াজ পেতই, যেমন আসার সময় পেয়েছিল। তাহলে এরকম হঠাৎ গায়েব হয়ে গেল কি করে? তাহলে কি সে এতটা ভুল শুনল, এতটা ভুল দেখলো নাকি? দাদা তাড়াতাড়ি করে কথা শেষ করে ফোনটা রেখে উঠে রুমের চারদিকটা ভালো করে দেখল। তারপর পাশের যে কানেক্টিং রুমটা ছিল সেখানে ঢুকলো। দেখলো আরও 5-6 জন আছে, কাজ করছে। একজন যে সামনেই বসেছিল তাকে জিজ্ঞেস করলো দাদা যে একটু আগেই কি ওই রুমে কেউ ঢুকেছিল, এই রুম থেকে কেউ গেছে ওই রুমে? কিন্তু অদ্ভুতভাবে সে বলল যে ওই রুম থেকে কেউ এর মধ্যে বেরোয়নি বা দাদার ওই রুমটাতে ঢোকেওনি। আর ওই দরজা দিয়ে ওই রুম থেকে ঢোকা ছাড়া আর তো কোনো উপায়ও নেই। আর এই কজন মাত্র আছে, যদি কেউ কোথাও যায় সেটা তো স্পষ্ট বুঝতে পারা যাবে। তাই এতটা শিওরভাবে বলছে যে কেউই কোথাও যায়নি। দাদা কিছু আর খুলে বলল না, সে নিজের রুমে চলে গেল এবং সিটে এসে বসে ওইটাই ভাবতে লাগলো যে সে এতটা ভুল দেখল, এইসব কি হলো তার সাথে? সেই ছেলেটার পা তো স্পষ্ট দেখেছে দাদা, তবে সে কোথায় চলে গেল? একটু ভয় ভয়ও লাগছিল বটে, তবে অত গুরুত্ব দিতে চাইছিল না। মনের ভুল ভেবে কাজে মন দিতে চাইছিল। কিন্তু বারবার সেই শব্দ, সেই পা দুটো দেখতে পাওয়া, তারপরেই কাউকে না দেখতে পাওয়া, এই সবই মাথায় ঘুরছিল তার। যাই হোক, সে আবার ল্যাপটপের দিকে তাকিয়ে কাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। তা প্রায় 1-2 ঘন্টা কেটে গেল ওইভাবেই কাজ করতে করতে। দাদার মনে তখন অনেক কথা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ নাইট শিফটে এসব কি হচ্ছে তার সাথে? সবাই যা বলা বলি করে তাহলে ওইগুলো কি সত্যি নাকি? ভাবতে ভাবতে দাদার মাথা যেন ভার হয়ে যাচ্ছিল। তাই সে একটু ওয়াশরুম থেকে চোখে মুখে জল দিয়ে আসবে ঠিক করলো। এই ভেবে দাদা রুম থেকে বেরিয়ে গেল ওয়াশরুমের দিকে। আমি আগেই বলেছি ওয়াশরুম যেতে গেলে লম্বা করিডর পেরিয়ে যেতে হয়। দাদা দরজা দিয়ে বেরিয়েই আগে ভালো করে লম্বা করিডোরটার এদিক ওদিক দেখে নিল, কোনো দিকে কেউ নেই। তারপর ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমে ঢুকেও দাদা ভালো করে সবকটা রুমস দেখে নিল। সবকটারই দরজা খোলা, কেউ নেই। দাদার একটু কেমন যেন অস্বস্তি হচ্ছিল, মানে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু বেশি ভাবছিল না, জানে বেশি ভাবলেই আরও ভয় লাগবে আর উল্টোপাল্টা জিনিস মাথায় আসবে। তারপর তাড়াতাড়ি করে দাদা ঢুকে গেল ফার্স্ট ওয়াশরুমটাতেই। তার কিছু মুহূর্ত পরেই দাদা শুনতে পেল ওয়াশরুমের দরজা খুলে কেউ একটা ঢুকলো। তার পায়েরও শব্দ পেল দাদা। সে ঢুকতেই পারে ওয়াশরুমে, অসুবিধা নেই। দাদা স্পষ্ট বুঝতে পারল যে একজন ঢুকলো, সে দাদার পাশের ওয়াশরুমটাতেই দরজা খুলে ঢুকছে। 4টে ওয়াশরুম পাশাপাশি আছে একদম, আর মাঝের যে ডিভাইডারগুলো আছে সেগুলোর নিচটা অনেকটা করে ফাঁকা, তাই পাশের ওয়াশরুমে কেউ থাকলে তার পাটা দেখা যাবে।
দাদা ফ্লাশটা করে ঘুরছে বেরোবে বলে, তখনই দাদা পাশের ওয়াশরুমের দিকে তাকাতেই যেন ভয় ছিটকে উঠল। দাদার বুকটা ধড়াস করে উঠল। সেই পা, সেই একই পা। সে পরিষ্কার দেখল যে পাশের ওয়াশরুমে যে এক্ষুনি ঢুকলো তার পা দুটো নিচ দিয়ে দেখা যাচ্ছে। আর এই পা দুটো চিনতে খুব একটা বেশি অসুবিধা হলো না দাদার। আর শুধু তাই নয়, দাদা যখন জবথুব হয়ে ওই পা জোড়ার দিকে তাকিয়ে আছে বিস্ফারিত চোখে, তখন দেখল সেই পা দুটো আস্তে আস্তে দাদার দিকে ঘুরছে। মানে যে পাশের ওয়াশরুমে ঢুকেছে সে এখন দাদার ওয়াশরুমের দিকে ঘুরে দাঁড়ালো। মানে বলতে গেলে ওরা দুজন এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে, শুধু মাঝখানে ডিভাইডারটা আছে। কিন্তু এমনটা কেউ কেন করবে? যে ওয়াশরুমে ঢুকলো তার তো সামনের দিকে ঘুরে দাঁড়ানো উচিত। সে দাদার ওয়াশরুমের দিকে কেন ফিরে দাঁড়ালো? দাদা আর কিচ্ছু না ভেবে তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরিয়ে বেসিনের সামনে গিয়ে হাতটা ধুয়ে দরজা খুলে বেরোতেই যাবে, ঠিক তখনই পিছন থেকে একটা ডাক এলো। দাদা থমকে দাঁড়িয়ে গেল দরজার সামনেই। কেউ একটা দাদার নাম ধরে ডাকলো পিছন থেকে। মানে ওয়াশরুমের ভিতরেই কেউ আছে যে দাদার নাম ধরে ডাকলো। দাদা তো ভয়ে পুরো সিটিয়ে দাঁড়িয়ে আছে, সে পিছন ঘোরারও সাহস পাচ্ছে না। দাদা স্পষ্ট শুনতে পেয়েছে তার নাম ধরে কেউ ডাকলো। আর তার আগে সে তার পাশের ওয়াশরুমেই সেই পা দুটো দেখতে পেয়েছে, যেটা সে অফিস রুমেও দেখতে পেয়েছিল। তার সিটের পিছনেই বসেছিল, কিন্তু তার পরক্ষণেই আর কোনো হদিশ ছিল না সেই পা দুটোর। সে তখন পিছন ঘুরতেই ভয় পাচ্ছিল, ভাবতেই পারছিল না যে পিছনে তার জন্য কি অপেক্ষা করছে। বেশি না ভেবে সে তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। তারপর হনহন করে করিডোর দিয়ে যেতে যেতে খুব সাহস নিয়ে একবার পিছন ঘুরল, কিন্তু না, কেউ কোথাও নেই। তারপর আর কিছু না দেখে তাড়াতাড়ি হাঁফাতে হাঁফাতে রুমে ঢুকে সিটে বসে গেল। কিছুক্ষণ পুরো চুপচাপ বসে রইল। আর তখন তার মাথায় একটাই কথা ঘুরছে, ওইটা কে? কার পা ওইটা? কে ডাকলো তাকে? দাদা মনে মনে এটাও ভাবলো যে সেই যে রুমে 5-6 জন বসেছিল তাদের মধ্যে সবার পাই দাদা লক্ষ্য করেছে, কিন্তু সেই যে পাটা সে ওয়াশরুমে দেখলো বা তার সিটের নিচে দেখতে পেয়েছিল তাদের সাথে কোনো মিলই নেই সেই পাটার। মানে সেই 5-6 জনের মধ্যে যে কেউ নয় এটা, সেটা দাদা খুব ভালো করে বুঝে গেছিল। তবে ওইটা কে? তার মানে সে অন্যের মুখে যা যা শুনেছে এতদিন সেইগুলো একটাও বেকার কথা নয়, সত্যি এইসব হয় রাত্রে। দাদা আর ওই রুমে একা না বসে পাশের রুমে গিয়ে যা যা হয়েছে ওদেরকে সবটা বলল। তারপর ওদের মধ্যে একজন যা বলল সেটা শুনে দাদার আর বুঝতে অসুবিধা হলো না যে আসলে কেন এরকম হলো আজ দাদার সাথে। ওদের মধ্যেই একজন বলল যে ওই প্রথমে দাদা কারোর নক করার পর শব্দ পেয়েছিল। দাদা যে রুমে বসেছিল সেই রুমের দরজায় কেউ একটা নক করছিল, আর দাদা সেই নক শোনার পর উত্তর দিয়েছিল। সেটাই দাদার মারাত্মক ভুল হয়ে গেছে। দাদা যে উঠে দাঁড়িয়ে বলেছিল কে আছে ভেতরে আসতে ইত্যাদি,
সেটার জন্যই দাদার সাথে এই সব ঘটনাগুলো ঘটছে। দাদা হতবাক হয়ে দাঁড়িয়ে শুনছে। সে বুঝতেও পারছিল না যে আসলে ওরা বলতেটা কি চাইছে। দাদার ওরকম অবস্থা দেখে ওরা বসতে বলল এবং ভয় না পেতে বলল, কিচ্ছুই হবে না, আজ অবধি কারোর কিচ্ছু ক্ষতি হয়নি। সেদিনেই ওদেরই মধ্যে থেকে একজন দাদাকে বলেছিল যে রাতে একা সাড়া না দিতে কোনো ডাকে, যতক্ষণ না তাকে দেখতে পাচ্ছে। সাড়া দিলেই এইসব অদ্ভুত ঘটনা ঘটতে থাকবে। আর তোমরা আশা করি জানো আগের ঘটনাতে যেটা আমার বন্ধুর দাদার সাথে ঘটেছিল ওই অফিসেই নাইট শিফটে, সেখানেও আমি বলেছিলাম এই সিনিয়র দাদা আমার বন্ধুর দাদাকে নাইট শিফট করার আগে সাবধান করেছিল এই সেম কথা বলে, যে রাতে একা কারোর ডাকে সাড়া না দিতে যতক্ষণ না তাকে দেখতে পাচ্ছে। আর সেটা অমান্য করতে কি ভয়ানক ঘটনা ঘটেছিল তোমরা যারা শুনেছ তারা জানো, আর যারা এখনও শোনোনি নিচের দেওয়া ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে শুনে নিতে পারো। আচ্ছা, তো তারপর ওই ঘরে যারা যারা বসেছিল সবাই বলল যে ওই অফিসের কয়েকজনের নাকি এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে। সবার যদিও হয় না, বাট এক একজনের এক এক রকম অভিজ্ঞতা হয়। যেমন কখনো কিবোর্ডের আওয়াজ শুনতে পাওয়া, কখনো দরজায় নক করার আওয়াজ শুনতে পাওয়া, আবার কখনো কখনো ওয়াশরুমে জলের আওয়াজ শুনতে পাওয়া, কখনো এরকম নাম ধরে ডাকা ইত্যাদি। তবে হ্যাঁ, ক্ষতি কারোরই কিছু হয়নি। আসলে দাদা যদি ওই দরজায় টোকাটার সাড়া না দিত বা ভিতরে ঢুকতে না বলতো তাহলে হয়তো এইসব কিছুই হতো না। তবে ওই নখ কে করলো, ওই পা দুটোই বা কার, ওয়াশরুমেও সে কে ছিল, কেন দাদাকে ওইভাবে ফলো করছিল বা নাম ধরে কেন ডাকলো, সবটাই কিন্তু আজও অজানা। এটার পিছনে কি রহস্য আছে সেটা অফিসের কেউই জানে না আর কখনো জানতেও চায় না। তারপরেও কিছুবার ওই দাদা কিছু কিছু ভুতুড়ে ঘটনার মুখোমুখি হয়েছে, কিন্তু ওই রকম আর কোনো দিনও ঘটেনি এখনো অবধি। এই ছিল সিনিয়র দাদার ঘটনা। তো বন্ধুরা, আমার বন্ধু এইভাবেই পুরো ঘটনাটা আমাকে শুনিয়েছিল। এই ছিল আজকের ঘটনা। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। কারুর যদি কখনো অভিজ্ঞতা থাকে প্লিজ শেয়ার করবে। আর আমি আরও কিছু অফিসের ভুতুড়ে ঘটনা জানি, সেইগুলো শোনাবো এক এক করে। আজ তবে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে।